প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় হাড় ক্ষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার দিবাকর সরকার ১৯৮১ সালের মার্চ মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্পোর্টস মেডিসিন ও অর্থোস্কোপি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, হাড় ক্ষয় আমরা আসলে স্বভাবতই বাংলাদেশের মানুষের অনেকের ক্ষেত্রে এটি বলতে শুনি যে তার আসলে হাড় ক্ষয় হয়েছে। আমি যদি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে পারি, সেটি হচ্ছে হাড় ক্ষয় বলতে কি বোঝায়? একটা খুব কমন টার্ম আমাদের কাছে অধিকাংশ পুরুষ এবং মহিলা পেশেন্টরা করে থাকে যে স্যার আমার হাড় ক্ষয় হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি হাড় ক্ষয় জিনিসটা কি? এটা আসলে আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি অস্টিওপোরোসিস। একটা মানুষের প্রতি বছর ছেলে এবং মেয়ে তার বোনসের ক্ষয়টা হয়ে থাকে একটা নির্দিষ্ট মাত্রায়, কিন্তু ক্ষয় হবেই। ৩০ বছর আমরা যদি আমাদের জীবন দর্শনকে ৩টা ভাগে ভাগ করি, ৩০ বছর, ৩০ থেকে ৫০ বছর, ৫০ বছর পরে, এখানে ছেলে মেয়ের মধ্যে একটু ভাগ আছে। ছেলে নর্মালি ৩০ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত আমাদের এই হাড়ের ক্ষয়ের মাত্রাটা কম থাকে, হাড়ের বৃদ্ধিটা অর্থাৎ হাড়ের শক্ত বা মজবুত হওয়ার প্রবণতাটা বেশি থাকে। ৩০ থেকে ৫০ পর্যন্ত ছেলেদের ক্ষেত্রে একই। মেয়েদের ক্ষেত্রে ঝামেলাটা হয় এই ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে সাধারণত মেনস্ট্রুয়েশন যখন শেষ হয়ে যায়, ধরেন ৪০ থেকে ৬০ বছর পর্যন্ত হাড়ের যে ক্ষয়টা হয় ছেলেদের তুলনায় অনেক বেশি হয়ে যায়, কারণ এই সময়ে তার দেহে একটা হরমোনাল ইমব্যালেন্সড হয়। আবার 60 ইয়ার্সের পরে একই লেভেলে ছেলে এবং মেয়েদের সমান মাত্রায় হাড়ের ক্ষয় হয়। হাড় ক্ষয় জিনিসটা হচ্ছে প্রতি বছর আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ হাড় গঠন হবে, নির্দিষ্ট পরিমাণ হাড় ক্ষয় হবে। এই প্রথম বছর মানে 30 বছর পর্যন্ত গঠনের মাত্রাটা থাকে বেশি, 30 থেকে 50 পর্যন্ত ক্ষয়ের মাত্রাটা একটু বেশি হয়, 50-এর পরে এর মাত্রাটা আরও বেড়ে যায়। এই জন্য যারা মধ্যবয়স্ক পুরুষ এবং মহিলা এবং যারা মানে 60-র পরে আমরা দেখি হাড়ের মধ্যে ক্ষয়ের মাত্রাটা অনেক বেশি। এর ফলে সে কিছু প্রবলেম ফেস করে, যার কারণে সে আমাদের কাছে আসে। একজন মানুষের হাড় ক্ষয় হচ্ছে সেটি বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? খুব ডিফিকাল্ট। বর্তমান দুনিয়াতে হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিসকে বলা হয় সাইলেন্ট কিলার। এটা কিন্তু বাহির থেকে প্রথমেই বোঝা খুব টাফ। আপনার দেহে হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে, এটা যদি আপনি রেগুলার ফলো আপ না করেন তাহলে কিন্তু বা পরবর্তীতে বোঝা খুব টাফ। হঠাৎ করে অনেক রুগী আমাদের কাছে আসে, বিশেষ করে মধ্যবয়স্ক কিংবা বয়স্ক মানুষ, সামান্য পড়ে গিয়েছে, হাড় ভেঙে গেছে। যখন আমরা তাকে এক্স-রে করে দেখি তার সিভিয়ার অর্থাৎ অনেক বেশি হাড়ের ক্ষয় হয়ে গেছে। এই জন্য এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা যখন মধ্যবয়স্কী নিয়মিত হাড়ের জন্যে হাড়ের ক্ষয় হচ্ছে কিনা এই জন্য কোনো নিকটস্থ রেজিস্টার অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনারা পরবর্তী স্টেপগুলো গ্রহণ করবেন। নিশ্চয়ই। আপনি বয়সের কথা বলছিলেন, হাড় ক্ষয়ের ক্ষেত্রে অন্যান্য কোনো আসলে কারণ রয়েছে কিনা হাড় ক্ষয়ের? ডেফিনেটলি কিছু কিছু হরমোনাল কারণ রয়েছে, যেমন হাইপোথাইরয়েড, কিছু ডায়াবেটিক্স থাকলে হয়ে থাকে, থাইরয়েডের কারণে এটা হয়ে থাকে। সবচাইতে বেশি যে প্রবলেমটার কারণে হাড়ের ক্ষয়টা বেশি হয় সেটা আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আমাদের যে বসে থাকার প্রবণতা, শারীরিক পরিশ্রম না করার প্রবণতা, এর কারণেই বর্তমান বিশ্বে এবং ছেলে এবং মেয়েদের বিশেষ করে আরবান এবং রুরাল দুই সাইডে, বিশেষ করে শহর অঞ্চলে হাড় ক্ষয়ের মাত্রাটা অনেক বেশি, কারণ আমরা শারীরিক পরিশ্রম খুব কম করি। স্যার, পরীক্ষা নিরীক্ষা আসলে কখন করা প্রয়োজন, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন যারা আসলে বুঝতে চেষ্টা করছেন যে তাদের হাড় ক্ষয় হয়েছে কিনা? দেখুন, হাড় ক্ষয় আমি বলেছি সাইলেন্ট কিলার, অর্থাৎ এটা আপনাকে আপনার মনের অজান্তে আপনার দেহের ক্ষয় করতে থাকবে। এটা কিন্তু আপনি কোনো লক্ষণ প্রকাশ পাবে না। এটা কখন প্রকাশ পাবে? হয়তো কোনো কারণে আঘাত পেয়েছেন বা পড়ে গিয়েছেন, সামান্য আঘাতে হাড় ভেঙে গেছে। যখন আপনার ডাক্তারের কাছে আসবেন তখন দেখা যাবে অনেক বেশি হাড়ের ক্ষয় হচ্ছে। তাই এই ক্ষেত্রে আমি বলবো মধ্যবয়স্কী যারা 45-এর পরে ছেলে এবং মেয়ে নিয়মিত একটু
অর্থোপেডিক ডাক্তারের কাছে চেক আপে যাবেন ক্ষয় হচ্ছে কিনা, এইটা জাস্ট জানার জন্য। স্যার পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো একটু জানতে পারি। এটা হাড় ক্ষয়ের জন্য খুব বেশি পরীক্ষার আমাদের লাগে না, সিম্পল একটা এক্স-রে করলেই কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি যে তার হাড়ের ক্ষয়ের মাত্রাটা কত বড়। এছাড়া আরও কিছু পরীক্ষা রয়েছে, ডেক্সা স্ক্যান আছে, বিএমডি স্ক্যান আছে, যেগুলো আমরা দেখে আমরা আসলে ক্ষয়ের মাত্রাটা নির্ণয় করতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে পারি। তবে সবচাইতে বেশি যে জায়গায় ক্ষয় নিয়ে রোগীরা আমাদের কাছে আসে সেটা হচ্ছে প্রথমত হাঁটুতে ক্ষয়, দ্বিতীয়ত তার মেরুদণ্ডের যে স্পাইনটা সেইটার ক্ষয় নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। পারিবারিক ইতিহাস সেটি আসলে হাড় ক্ষয়ের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে কিনা? খুব কম। পারিবারিক ইতিহাস এখানে খুব বেশি ভূমিকা, কারণ কিছু জেনেটিক্যাল ডিজিজ আছে কিন্তু সেটা খুব রেয়ার। বাট আমাদের দেশে সবচাইতে বেশি, শুধু আমাদের দেশ নয় গোটা ওয়ার্ল্ডেই সবচাইতে বেশি হাড়ের ক্ষয়ের কারণ হচ্ছে তার এই প্রাত্যহিক জীবনে শারীরিক পরিশ্রম কম করা। আপনি হাঁটুর ক্ষয়ের কথা বলছিলেন, মেরুদণ্ডের ক্ষয়ের কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে রোগী কোনো কিছু বুঝবার কোনো উপসর্গ রয়েছে কিনা সেটি একটু জানবো আপনার কাছে। এখানে দেখেন, যদি আমি বলি যে হাঁটুর ক্ষয়টা, হাঁটুর ক্ষয়ের জন্য প্রথমেই রোগীগুলা কিন্তু আমাদের কাছে আসবে তার হাঁটুতে ব্যথা, কোনো কোনো সময় হাঁটু ফুলে যেতে পারে, এবং যখন একটা রোগীর হাঁটুতে ব্যথা হবে, হাঁটুতে ফুলে যাবে, তার নিচে নামাজ কালাম পড়তে কষ্ট হচ্ছে, তার নর্মাল চলাফেরা করতে কষ্ট হচ্ছে, সে নিচ থেকে উঠতে পারছে না, সেই কন্ডিশনগুলোতে যখন আমাদের কাছে রোগীগুলো আসে আমরা কিন্তু রোগীগুলোকে প্রাথমিকভাবে পরীক্ষা করে নির্ণয় করার চেষ্টা করি যে তার ক্ষয়ের মাত্রাটা কতটুকু। ঠিক একইভাবে রোগীগুলোর যখন অন্যান্য হাড়ের ক্ষয়ের মাত্রাটা, বিশেষ করে মেরুদণ্ডের ক্ষয়ের মাত্রাটা নিয়ে আসে, এক্ষেত্রে রোগীগুলা কিন্তু প্রথম এবং প্রধান যে লক্ষণটা আমাদের কাছে নিয়ে আসে সেটা হচ্ছে তার মেরুদণ্ড অথবা কোমরে ব্যথা হচ্ছে। তাই এই ক্ষেত্রে যদি কোমরে ব্যথা কিংবা হাঁটুতে ব্যথা হয়, আমি কিন্তু রোগীদেরকে সবসময় বলবো নিকটস্থ কোনো রেজিস্টার্ড অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেবেন, সেই অনুযায়ী তার রোগটা নির্ণয় করে তার নির্দেশ মোতাবেক ওষুধ কিংবা ফিজিওথেরাপি কিংবা ব্যায়াম করার চেষ্টা করবেন। আপনি সাইলেন্ট কিলার বলছিলেন, যাদের আসলে ভেতরে ভেতরে এভাবে হাড় ক্ষয় হচ্ছে, পরবর্তী সময় চিকিৎসকের শরণাপন্ন যদি তারা না হন, পরবর্তী জীবনে তাদের কি সমস্যা দেখা দিতে পারে? এখানে যদি রোগীগুলা প্রথম পর্যায়ে হাড় ক্ষয় নিয়ে বা অস্টিওপোরোসিস নিয়ে সতর্ক না হয়, এখানে কিন্তু খুব সামান্য আঘাতেই কিন্তু যে কোনো হাড় ভেঙে যেতে পারে। অনেক সময় রোগীগুলো আছে আমাদেরকে বলে যে স্যার আমি সিম্পল হাঁটতে গিয়ে পিছলে পড়ে গিয়েছি, আমার হাড় ভেঙে গেছে। এই জিনিসটা কিন্তু সে ঠেকাতে পারতো যদি সে আগে থেকে সতর্ক হতো। ঠিক একই ঘটনা আমাদের মেরুদণ্ডের হাড়ের ক্ষয়ের ক্ষেত্রে বলছি, মনে ভিতরে ভিতরে আপনার কিন্তু হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, যা আপনি কিন্তু খুব সহজেই আগে সতর্ক হলে কিন্তু ঠেকাতে পারতেন, কিন্তু যখন আপনি আসছেন তখন কিন্তু অলরেডি ক্ষয়ের মাত্রাটা অনেক বেশি, কিংবা আপনি সামান্য পড়ে আঘাত পেয়ে ফ্র্যাকচার হয়ে গেছে। সুতরাং এই জায়গাতে আমি পরামর্শ দিব, আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে আপনার শরীরে ক্ষয়ের হাড় ক্ষয় হচ্ছে কিংবা সামান্য কিছু উপসর্গ দেখা দিচ্ছে, রেজিস্টার নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন, সেই অনুযায়ী সামান্য কিছু এক্স-রে দুই একটা পরীক্ষা করলে আমরা নিশ্চিত হতে পারি যে তার ক্ষয়ের মাত্রাটা কোন কীর পর্যায়ে রয়েছে, এবং সেই অনুযায়ী তাকে আমরা নির্দেশনা প্রদান করতে পারি, পরবর্তীতে তার যে ভোগান্তিগুলো আছে সেগুলো প্রিভেন্ট করতে পারি। হাড় ক্ষয় হলে চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে, আমি যদি একটু সব বয়সীদের ক্ষেত্রে আপনার কাছে জানতে পারি। এখানে আসলে কি, আমরা যদি প্রথম পর্যায়ে যারা আমাদের কাছে কোনো কারণে অন্য কারণে এসছে, আমরা দেখেছি তার হাড়ের ক্ষয়ের মাত্রাটা বেশি, খুব সিম্পল দুই একটা মেডিসিনই এনাফ। আমরা প্রথম এবং প্রধান যে মেডিসিনটা দিয়ে থাকি সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ রোগীদেরকে করতে হবে। এতে কি হবে, হাড়ের আশেপাশে যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলো অনেক বেশি শক্তিশালী হবে, যার ফলে এই মাংসপেশিগুলো শক্তিশালী হলে ওইখানে হাড়ের মধ্যে যে নিউট্রিশন সাপ্লাইটা, রক্ত চলাচল বাড়বে, হাড়ের নিউট্রিশন বেড়ে গেলে কিন্তু হাড়ের যে ক্ষয় যে গতিতে হচ্ছিল সেটা কিন্তু প্রবণতা কমে যাবে। এবং এখানে হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখানে কিছু কিছু মেডিসিন বর্তমানে এসছে যেগুলো একটু দীর্ঘমেয়াদী খেতে হয়। এই মেডিসিনগুলো খেলে হাড়ের যে ক্ষয়টা হচ্ছে সেগুলো কিন্তু আমরা অনেকটা বন্ধ করতে পারি। তবে যে ক্ষয়টা আগে হয়ে গেছে সেইটা কিন্তু আমরা খুব যে রোধ করতে পারি তা না, ভবিষ্যতে যেন ক্ষয় কম হয় কিংবা ক্ষয়টা অনেক স্লো ধীরে ধীরে হয় কিংবা ক্ষয় রোধ হয়, তার জন্য কিন্তু এখন অনেক ওষুধ, ফিজিওথেরাপি এবং ব্যায়ামিক পরামর্শ আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে আসলে হাড় ক্ষয়ের পরবর্তী সময় অপারেশনের আসলে প্রয়োজন হয় কিনা? ডেফিনেটলি। এখানে সবচেয়ে বেশি হাড় ক্ষয় নিয়ে রোগীগুলো সাফার করে আমাদের হাঁটু, যেটা বয়স্কজনিত কারণে আমাদের হাড়ের ক্ষয় হচ্ছে। এবং অ্যাকর্ডিং টু স্টেজিং আমাদের কিন্তু যখন রোগীগুলা হাঁটুর ক্ষয় নিয়ে আসে সেখানে কিন্তু রোগীগুলাকে আমরা প্রথম পর্যায়ে আমরা
তাকে একটা এক্সরে করে নির্ণয় করতে পারি তার হাঁটুর ক্ষয়ের মাত্রাটা কোন লেভেলে রয়েছে, এবং সেই লেভেল অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতি নির্ণয় করি। যখন হাঁটুর ক্ষয়ের মাত্রা সাধারণত একটা এক্সরে করলে ক্লিগার অ্যান্ড লরেন্স, আমাদের মেডিকেলে একটা টার্ম আছে, এটার একটা ক্লাসিফিকেশন আছে 1 2 3 4। সবচাইতে কম মাত্রার যখন ক্ষয় হয় সেখানে আমরা হাঁটুর ক্ষয়টা সবচেয়ে, সেটা ক্লিগার লরেন্স ক্লাসিক টাইপ 1, সবচাইতে বেশি ক্ষয় হলে টাইপ 4। নর্মালি টাইপ 4 যখন হয়, অর্থাৎ হাঁটুর ক্ষয়টা যখন সর্বোচ্চ লেভেলে ক্ষয় হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রোগীগুলোকে টোটাল নি রিপ্লেসমেন্ট অর্থাৎ পুরো হাঁটু পরিবর্তনের একটা পরামর্শ দিয়ে থাকি। তবে এখানে রোগীগুলো আগেই বলে নিই যে অনেক ক্ষেত্রে ভয় পেয়ে যেতে পুরো জয়েন্ট পরিবর্তন, তা কিন্তু না। শুধু আমাদের হাঁটুর যে 2টা বা 3টা বোনসের সমন্বয়ে গঠিত, তার যে শেষ অংশ যে ক্ষয় হয়ে যায় সেই জায়গাটাই আমরা শুধু পরিবর্তন করে দিই, পরিবর্তন করে আর্টিফিশিয়াল একটা হাঁটু প্লেস করে দিই। তাতে কিন্তু তার পরবর্তীতে যে কষ্টগুলো হয় সেটা কিন্তু অনেকটাই কমে আসে। আর হাঁটুর ক্ষয়ের যখন অল্প মাত্রায় থাকে সেগুলা কিন্তু কিছু ব্যায়াম, কিছু মেডিসিন, কিছু ফিজিওথেরাপি দিলেই কিন্তু রোগীগুলো অনেকটাই ভালো থাকে। অপারেশন পরবর্তী সময় ফিজিওথেরাপির প্রয়োজন হয় কিনা? ডেফিনেটলি। আমাদের যে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের নামের সাথেই দেখবেন একটা টার্ম আছে পুনর্বাসন প্রতিষ্ঠান। আমাদের অর্থোপেডিক্সের যে কোনো অপারেশন পরবর্তী পুনর্বাসন অর্থাৎ ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি ঠিকমতো পালন না করা হয় তাহলে কিন্তু যে অপারেশনের যে সফলতা সেটা কিন্তু অনেকটাই কম হয়। তাই অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি, ব্যায়াম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশনের পূর্ণ সফলতাটা পাওয়ার জন্য। ফলো আপের যে বিষয়টি এবং অপারেশনের প্রগনোসিস, দুটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। ফলো আপ হচ্ছে নর্মালি হাঁটুর যে প্রতিস্থাপন, এটা করার পরে খুব বেশি ফলো আপের আমাদের দরকার হয় না, মাত্র 2 থেকে 3টা ফলো আপ। কিন্তু পরবর্তী রোগী ফিজিওথেরাপি দিয়ে এবং ব্যায়াম করে কেমন রয়েছে সেইটা জানার জন্য কিন্তু আমাদের রোগীগুলোকে ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। এবং রোগীগুলো যদি পরবর্তীতে ঠিকমতো ফলো আপ না দেয় তাহলে এক্ষেত্রে কিন্তু রোগীগুলোর অপারেশন করে যে সফলতা পাওয়ার কথা সেটা কিন্তু খুব কম হয়। তাই এই ক্ষেত্রে হাঁটুর যে কোনো অপারেশনের করার ক্ষেত্রে আমি রোগীদেরকে বলবো অবশ্যই এটা মাথায় রাখতে হবে, পরবর্তীতে ফিজিওথেরাপি এবং ব্যায়ামের একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং সেটা সঠিকভাবে পালন করতেই হবে। হাড় ক্ষয়ের অপারেশনের পরে প্রগনোসিস কেমন হবে? অনেক সময় রোগীরা জানতে চায় অপারেশনের আগে থেকেই। না, হাঁটুর প্রতিস্থাপনের পরে আমরা যে অপারেশনটা করি সেটা কিন্তু অসম্ভব খুব ভালো রেজাল্ট। রোগীগুলা যে অবস্থা নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা অপারেশনের পরে রোগীগুলা যে আউটকাম দেখি সেটা কিন্তু খুবই ভালো। তাই আমি এক্ষেত্রে পরামর্শ দেব, এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং আপনি এই কষ্ট নিয়ে কিন্তু পরবর্তী জীবনে যে চলাচল করছেন সেটাই কিন্তু আপনার ক্ষয়ের মাত্রাটা আরও বাড়াচ্ছে, আপনার যে জীবনের যে গতি সেটা কমিয়ে দিচ্ছে, জীবনের মানটাকে কমিয়ে দিচ্ছে। বরং এটাকে প্রতিস্থাপন করে খুব ভালো থাকা যায় এবং সেখানে হয়তো 2-1টা জীবনযাত্রার পরিবর্তন আসে, বাট যে কষ্টটা আপনি ভোগ করছেন সেটা থেকে কিন্তু অনেকটাই আপনি মুক্তি পেতে পারবেন। নিশ্চয়ই হাড় ক্ষয়ের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাড় ক্ষয় নিয়ে। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সাধারণত দেখা যায় যে গাউট রোগীদের কিছু কিছু খাবার, যেমন ডাল জাতীয় খাবার, বিচি বা বিভিন্ন সবজি আছে, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গরুর মাংস, কলিজা ইত্যাদি জাতীয় খাবারগুলো যখনই তারা বেশি করে খাচ্ছে বা খাদ্য তালিকায় 2-3 দিন পর পর রিপিট করছে, তখনই দেখা যাচ্ছে তাদের পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, পা প্রচণ্ড ব্যথা করছে, মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, ইভেন তাদের পায়ের রগেও কিন্তু টান ধরতে পারে। ছোলা একটা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটা ডাল হওয়ার কারণে গাউট রোগীদের কিন্তু এইটা প্রতিদিন খাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে। অনেকেই আছে যে ছোলাটা হয়তো ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়ার পরেও কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে। সমস্যাটা এই কারণে থেকে যাচ্ছে, কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা ডাল থেকে যে বেসন তৈরি করছি, এই বেসন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বেগুনি, পেঁয়াজু বা অন্যান্য আলুর চপগুলো করে থাকি। কিন্তু দেখা যায় যে এগুলো তারা না জানার কারণে তারা খুঁজে পাচ্ছে না। মনে করে অনেক সময় তারা ভেবে থাকেন যে আমরা হয়তো অন্যান্য খাবার খাচ্ছি কিন্তু কেন ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে এখানে ডালের তৈরি যে বেসনটা সেটার ব্যবহারটা স্কিপ করে তাদেরকে যে কোনো ধরনের চালের গুঁড়ি বা অন্যান্য কর্নফ্লাওয়ার যেগুলো থাকে এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে তার ইউরিক অ্যাসিডের যে প্রবণতাটা বা বেড়ে যাওয়া বা গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। এছাড়াও আরও কিছু খাবার আছে, তার মধ্যে একটি হলো হালিম।
আপনারা সবাই জানেন যে হালিম কিন্তু ডাল থেকেই তৈরি হয়, বিভিন্ন ধরনের ডাল এবং সাথে একটু চাল মিশিয়ে কিন্তু সাথে আবার গরুর মাংসটা মিক্স করে কিন্তু হালিম তৈরি করা হচ্ছে। এবং এখানে 3টি উপাদান বা 4টি উপাদানই কিন্তু গাউট রোগীদের জন্য হার্মফুল। এছাড়াও আরও কিছু উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের সবজি তারা ব্যবহার করে থাকেন বা বিচি ব্যবহার করে থাকেন, যেগুলো থেকে কিন্তু তাদের এই রোগের ধরনটা কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা শর্করা জাতীয় একটা খাবার নিয়ে, যেমন চিড়া হতে পারে, চিড়ার সাথে দই হতে পারে বা কলা হতে পারে। এছাড়াও কিন্তু আপনারা ন্যাচারাল যে ধরনের আমরা অ্যাজ ইউজুয়াল খাবারগুলো ঘরে খেয়ে থাকি সেই ধরনের খাবার দিয়ে কিন্তু গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তাহলে হবে কি, পায়ের ব্যথা বা পা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। মোটামুটি যদি আপনারা একদম ব্যালেন্স খাবার দিয়ে এবং এই উপাদানগুলো, যেমন ডালের কথা বলেছি, বিশেষ করে ডাল দিয়ে তৈরি ছোলা বলেছি, হালিম বলেছি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি ফ্রেশ খাবারগুলোকে রেখে, যেগুলো গাউট রোগীদের জন্য ভালো সেই খাবারগুলো রেখে এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য পানি গ্রহণ বাধ্যতামূলক। অতিরিক্ত পানি গ্রহণ করলে এইটি দেখা যায় ইউরিনের মাধ্যমে অনেকটা এটা রিকভার করা সম্ভব। তাহলে আপনাদের গাউট রোগ থেকে দূরে থাকতে পারবেন। হাড় ক্ষয় প্রতিরোধে ভিটামিন এবং মিনারেলের ভূমিকা কেমন রয়েছে? হাড় ক্ষয় প্রতিরোধে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের একটা অত্যন্ত বড় ভূমিকা রয়েছে। এই জন্যে আমার এই ক্ষেত্রে রোগীদের প্রতি পরামর্শ, ভিটামিন ডি উপরওয়ালার রহমতে আমরা কিন্তু ন্যাচারালি খুব ভালো ভিটামিন ডি পেতে পারি সূর্যের মাধ্যমে। তাই এক্ষেত্রে পরামর্শ হচ্ছে রোগীগুলো সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত যে কোনো পেশেন্ট, যে কোনো মানুষ আপনারা অ্যাটলিস্ট আধা ঘন্টা সূর্যের আলোতে থাকবেন। সূর্যের আলোর মাধ্যমে আমাদের চামড়া থেকে ন্যাচারালি আমরা যে ভিটামিন ডি তৈরি হয় আমাদের দেহে, সেটা কিন্তু এনাফ আমাদের দেহে এই ভিটামিন ডির স্বল্পতা পূরণ করার জন্য। এছাড়া পরামর্শ হচ্ছে নিয়মিত শারীরিক এক্সারসাইজ করবেন। যদি কোথাও কিছু করতে না পারেন, কারণ আমাদের দেশের অনেক পর্দানসীন মহিলা রয়েছে যারা বাইরে যেতে পারে না, অ্যাটলিস্ট বাসায় আপনি দ্রুত হাঁটার চেষ্টা করবেন আধা ঘন্টা, যেটা ঘাম ঝরে, এইভাবে হাঁটা এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, শারীরিক পরিশ্রম করা, নিয়মিত কিছু এক্সারসাইজ করলেই কিন্তু পরবর্তী লাইফে আপনি যে হাড়ের ক্ষয় থেকে ভয় পাচ্ছেন সেটা থেকে কিন্তু অনেকটাই নিজেকে বিরত রাখতে পারবেন এবং ভবিষ্যতে আপনি অনেক সুন্দর ব্যথামুক্ত, হাড় ক্ষয়মুক্ত জীবনযাপন করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাড় ক্ষয় নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যক্ষা কিন্তু একটা হয় ফুসফুসে হয় এবং ফুসফুসে বাইরে হয়, এবং ফুসফুসে যক্ষাটা যেটার মধ্যে আপনার কফের জীবাণু পাওয়া যায় সাধারণত এটাই ছোঁয়াছে। কিন্তু এটা ছাড়া যদি আপনার কোনো কারণে ফুসফুসে পানি আসে বা যদি কোনো গ্ল্যান্ডে যদি হয় বা ব্রেইনে হয় বা যদি কোনো হাড়ে হয়, পেটে হয় বা যদি আপনার চামড়াতে হয়, অন্য কোথাও যক্ষা কিন্তু ছোঁয়াছে না। আর ফুসফুসে যক্ষা যেটা জীবাণু পাওয়া যায়, আমাদের একটা কমন যেটা ভুল ধারণা যে আচ্ছা যক্ষা হয়েছে এখন তার থেকে দূরে থাকতে হবে, কিন্তু আপনি এর আগেই কিন্তু কট খেয়ে গেছেন। ব্যাপারটা হচ্ছে যে যার কফে জীবাণু পাওয়া যায় তার কিন্তু 3 মাস আগে থেকেই এই জীবাণুটা ছড়ানো শুরু করে। মানে আপনি যখন থেকে কফে জীবাণু পাইছেন এর 3 মাস আগে থেকে কিন্তু সেই মানুষকে ছড়ায় যাচ্ছে জীবাণুটা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।